নমস্কার বন্ধুরা, আমি জয়শঙ্কর ঘোষ। তোমাদের সকলকে স্বাগত জানাই রাইস আইএসের ইউটিউব চ্যানেলে। আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের ম্যাপ কি আস্তে আস্তে বদলে যেতে চলেছে। কারণ আমরা জানি যে মধ্যপ্রাচ্য যেখানে দীর্ঘকাল ধরে একটা ছায়াযুদ্ধ চলছিল, বিভিন্ন বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা ছায়াযুদ্ধ চলছিল, সেটা কিন্তু আজকে কোথাও গিয়ে সংঘাতের আকার নিয়ে নিয়েছে। মহাযুদ্ধ চলছে এবং এর ফলে কি হয়েছে, অন্যদিকে যে একটা শান্তি শৃঙ্খলা কোথাও, একটা ভারসাম্য কোথাও বজায় ছিল, সেটা কিন্তু কোথাও গিয়ে আস্তে আস্তে ভেঙে পড়ছে। এবং সবথেকে বড় প্রশ্ন, ইউএসএ যে কিনা এতদিন এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বা বজায় রাখার দায়িত্ব নিয়ে রেখেছিল, তারা কি কোথাও আস্তে আস্তে পিছু হটছে? এবং সেই জায়গাটা কি চীন এবং রাশিয়া, তারা কি কোথাও গিয়ে পূরণ করার চেষ্টা করছে? এই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনা। চলো শুরু করা যাক। 2020 সালে আমরা দেখি, ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট ছিল, তার কার্যকালের শেষের দিকে 2020 সাল নাগাদ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তিতে ইসরায়েলকে অন্য 4টি মধ্যপ্রাচ্যের দেশ, যারা হলো ইউএই, বাহারিন, সুদান এবং মরক্কো, এই 4টি দেশ তারা মেনে নেয়। অ্যাজ আ দেশ হিসেবে তারা একে গ্রহণ করে। এর ফলে কি হয়, বাণিজ্যিকভাবে এটা অনেক সাহায্য করেছিল যে এই অঞ্চলে বাণিজ্য বৃদ্ধি পাবে। এই 4টি দেশের মধ্যে নাগরিকরা তারা একে অপরের দেশে যেতে পারবে এবং অন্যান্য দিক থেকে এটা একটা শান্তি শৃঙ্খলাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক ভালো সুযোগ ছিল। কিন্তু এখানে আমাদেরকে মনে রাখতে হবে, অন্যান্য কয়েকটি দেশ তারা কিন্তু এই চুক্তিতে তখনও সাইন করেনি। সবথেকে বড় দেশ হলো সৌদি আরেবিয়া, যারা মধ্যপ্রাচ্যে একটা বড় স্টেক রাখে। তারা কিন্তু এই চুক্তিতে সাইন করেনি। তারা দেখছিল যে অলরেডি যে অ্যাব্রাহাম অ্যাকর্ডটা চুক্তিতে সাইন হলো, সেটার কি ফলাফল থাকে। কিন্তু এই চুক্তিটা তখন সমস্যায় পড়ে যায় যখন 2023 সালের 7ই অক্টোবর ফিলিস্তিন বা প্যালেস্তাইনের হামাস গোষ্ঠী, তারা যখন ইসরায়েলে হামলা চালায়। এই হামলার ফলে ইসরায়েলের প্রায় 1200-র বেশি ইসরায়েলি মারা যায় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইসরায়েল হামাসের ওপরে আবার তার নতুনভাবে যুদ্ধ ঘোষণা করে এবং তাতে প্রায় 40,000-এরও বেশি গাজাবাসী প্রাণ হারায় এবং পুরো গাজা শহরকে ধ্বংস করে দেওয়া হয়। এর ফলে কি হয় না, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো ছিল তারা কিন্তু কোথাও গিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে ইসরায়েলের ওপরে এবং এই যে ক্ষুব্ধ হয়ে ওঠে, তার ফলে সংযুক্ত আরব আমিরশাহী, বাহারিনের মতো দেশ, যারা অলরেডি ইসরায়েলকে মেনে নিয়েছিল, অ্যাব্রাহাম অ্যাকর্ড সাইন করে নিয়েছিল, তারা কিন্তু এই স্বাভাবিকরণের যে প্রক্রিয়া থেকে কোথাও পিছিয়ে আসতে শুরু করে। আমরা জানি এর ফলে কি হয়, যে ইসরায়েলের বিরুদ্ধে এতদিন ধরে ইরান যে প্রক্সি এম্পায়ারটা দাঁড় করিয়ে রেখেছিল, যার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে এতদিন ধরে ইরান যে ছায়াযুদ্ধটা চালাচ্ছিল, সেই ছায়াযুদ্ধটা আরও তীব্রকরণ করে। ইরান অলরেডি বিভিন্ন জায়গায় তার এই প্রক্সিদেরকে দাঁড় করিয়ে রেখেছে। যেরকম আমরা যদি দেখি, হেজবোল্লাহ, এই হেজবোল্লাহ কোথা থেকে অপারেট করে না, এরা লেবানন থেকে অপারেট করে। হামাস, এরা কোথা থেকে অপারেট করে না, এরা গাজা থেকে অপারেট করে, মানে প্যালেস্তাইনের গাজা অংশ থেকে অপারেট করে। এছাড়াও আরও অনেক ছোট ছোট গোষ্ঠীকে ইসরায়েলের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল ইরান, যারা ক্রমাগত ইসরায়েলকে অ্যাটাক করছিল বিভিন্নভাবে। এছাড়াও সবথেকে বড় আরেকটি নাম হলো হুতি রিবেল, যারা কিনা ইয়েমেন থেকে অপারেট করে। এরা এই পুরো লোহিত সাগরের যে জায়গাটা, রেড সি, এইখানে তারা লাগাতার বোমা বর্ষণ করা আরম্ভ করে। হামাস এখানে অ্যাটাক করা স্টার্ট করে ডিরেক্ট, হেজবোল্লাহ তারা ডিরেক্ট অ্যাটাক করা স্টার্ট করে। ফলে কি হয়, একটা টোটাল ক্যাওস সৃষ্টি হয় আস্তে আস্তে। হেজবোল্লার কাছে আমরা জানি প্রায় 1,00,000-এরও বেশি মিসাইল আছে, যেগুলো নিয়ে তারা কিন্তু ইসরায়েলকে একদম তাক করে রেখেছিল। হামাস, তারা কিন্তু বিভিন্নভাবে ইসরায়েলের ওপরে অ্যাটাক করেছে, আমরা দেখেছি। সেই সমস্ত ভিডিও, সেই সমস্ত নিউজ ফুটেজ তখন প্রচণ্ড ভাইরাল হতো এবং যে ভিডিওসগুলো দেখে আমরা আতঙ্কিত হয়েছি। ইয়েমেনের হুতি, এরা তো এই পুরো যে
এই রাস্তাটাকেই পুরো প্রায় ব্লক করে দিয়েছিল এবং এখানে অ্যাটাক করছিল ইসরায়েলের যে কোনো শিপের এগেনস্টে। ইরাক এবং সিরিয়াতেও যে ছোটোখাটো গোষ্ঠী ছিল, তারাও কিন্তু দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলের ওপরে। এর এর ফলে কি হয়, 2024 সালে সবথেকে বড় পরিবর্তনটা হয় যখন ইরান প্রথমবারের মতো ইসরায়েলের ওপরে সরাসরি যুদ্ধ করে, প্রায় 300রও বেশি রকেট লঞ্চ করে। এর ফলে কি হয়, যে ছায়াযুদ্ধটা এতদিন ধরে লড়ছিল এই গোষ্ঠীগুলো, সেখানে কিন্তু ইরান নিজে সরাসরি ঝাঁপিয়ে পড়ে। এর ফলে কি হয়, আস্তে আস্তে যে ভ্যাকুয়ামটা একটা ইউএস যে এতদিন ধরে যে জায়গাটা ধরে রেখেছিল নিজের, যে মধ্যপ্রাচ্যে কোথাও গিয়ে সে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার, সেই জায়গাটা কোথাও গিয়ে কিন্তু একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়। আস্তে আস্তে মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে শুরু করে যে ইউএস আর কিন্তু এখন তাদেরকে রক্ষা করছে না, এখন তাদেরকে রক্ষা করতে সক্ষম নয় পুরোপুরিভাবে। সেই জায়গাটা কিন্তু বেরিয়ে আসতে থাকে ক্রমশ, এবং এই জায়গাটা তখন বাইডেন প্রশাসন কিন্তু মেনটেন করতে পারেনি, যেটা প্রায় বিগত 3 দশক ধরে বা 4 দশকেরও বেশি সময় ধরে ইউএস মেনটেন করছিল মধ্যপ্রাচ্যে, সেই জায়গাটা কোথাও গিয়ে নড়বড়ে হতে শুরু করে। এবং এই জায়গাতেই সবথেকে বড় বাজি যে মারার চেষ্টা করে সেটা হচ্ছে চীন এবং রাশিয়া। এই দুটি দেশ, তারা কিন্তু আস্তে আস্তে এই শূন্যস্থানটা পূরণ করতে আরম্ভ করে। তারা বিভিন্নভাবে, আর্থিকভাবে হোক বা মিলিটারিভাবে হোক, লজিস্টিকভাবে হোক, তারা কিন্তু এই জায়গাটাতে ঢুকতে শুরু করে। অলরেডি আমরা জানি রাশিয়া এবং যে ইরান, তার মধ্যে কিন্তু যোগাযোগ আছে, তারা মিলিটারি সাপ্লাই করেছে। রাশিয়ার সাথে যখন ইউক্রেনের যুদ্ধটা চলছে, তখন কিন্তু ইরান সেখানে ড্রোন পাঠিয়েছে, এবং সেই জিনিসটা মনে রেখে রাশিয়াও ইরানকে অনেকভাবে মিলিটারিভাবে সাহায্য করেছে। তাহলে বর্তমান পরিস্থিতির কিন্তু মূল চাবিকাঠি এখন আমরা যদি দেখি সৌদি আরেবিয়ার হাতে। কারণ সৌদি আরেবিয়ার যে প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যিনি পুরো দেশটাকে তার নিজের হাতে রেখেছে, তিনি এই দেশটাকে চালাচ্ছেন, তিনি কিন্তু বলেছেন যতদিন না ফিলিস্তিনের এই একটা সমস্যা, সেটার কোনো একটা পরিপূর্ণভাবে একটা রেজাল্ট বেরিয়ে আসছে, যতদিন না পুরোপূর্ণভাবে জানা যাচ্ছে, ততদিন কিন্তু তারা ইসরায়েলকে মেনে নেবে না। এটা কিন্তু সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে। এর ফলে আমেরিকার যেটা সৌদি আরবিয়া বোঝাতে চাইছে, যে এরপর থেকে তারা আমেরিকার আর অন্ধ অনুযায়ী হয়ে থাকবে না, তারা কিন্তু নিজেদের শর্তে, নিজেদের দেশের জনগণের স্বার্থে যে রাজনীতিটা করতে হবে, যেটা তাদের বিদেশ নীতির জন্য ভালো হবে, সেটাকেই তারা ফলো করবে। আমেরিকার জন্য কোনটা ভালো হবে, শুধু তারা সেটাকেই ফলো করবে, এরকমটা নয়। তাহলে বন্ধুরা, আজকের যে এই পুরো, তাহলে মিডল ইস্টের পুরো ম্যাপটা এখন বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে? দেখো, এই পরিস্থিতিতে অ্যাকচুয়ালি কিন্তু 3টে রাস্তা দেখা যাচ্ছে আমাদের সামনে। সেটা হচ্ছে একটা যুদ্ধের পথ, যে যুদ্ধের পথ যেটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি ইরান এবং ইসরায়েলের মধ্যে চলছে। কিন্তু তার ভেতরেও কোথাও গিয়ে ভারত যে পথটা বলে, বা অন্যান্য কিছু দেশ যেরকম ইউএইর মতো দেশ, তারাও এই পথটাকে সাপোর্ট করে। সেটা হচ্ছে শান্তির পথ বা নেগোসিয়েশনের পথ, যেখানে ভারত বলে যে দ্বিরাষ্ট্রনীতি, যে ইসরায়েলও থাকবে এবং ফিলিস্তিনও থাকবে, দুটো দেশই থাকবে পাশাপাশি, একে অপর দেশকে মেনে নেবে, এবং সেখানে আর কোনো সেখানে আর কোনো সমস্যা থাকবে না, শান্তি থাকবে। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে চরম সংঘাতটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, এবং যার জন্য আমরা দেখছি বিশ্ব বাণিজ্যে বিশ্বজুড়ে একটা তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠছে, এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রেও তার একটা ইনডাইরেক্ট প্রভাব আমরা দেখতে পাচ্ছি। সেটা কিন্তু একমাত্রই নেগোসিয়েশনের পাথে গিয়েই ঠিক করা যাবে। এটা বর্তমানে এই পাত্রটাকেই ফলো করতে হবে। কিন্তু দীর্ঘমেয়াদী যে জিনিসটা আমরা দেখতে চলেছি, সেটা হচ্ছে ইউএস যে জায়গাটা খালি করছে, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে চায়না রাশিয়া ফিল করবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু কোথাও গিয়ে আমেরিকার ওপর থেকে আস্তে আস্তে নিজেদের যে একটা ভরসা ছিল, সেটাকে কিন্তু সরিয়ে ফেলছে। এবং এই যে রিজিয়নটা, সেটা কিন্তু একটা দুটো গোষ্ঠীর মধ্যে ভাগ হতে চলেছে, যেখানে চীন এবং রাশিয়া একটা গোষ্ঠী, তারা ইরানকে সাপোর্ট করছে,
এবং কোথাও কি আমরা দেখছি এর মুখাপেক্ষী দাঁড়িয়ে আছে ইসরায়েল। ইসরায়েল কিন্তু এর সামনাসামনি দাঁড়িয়ে আছে, এবং যার ফলে কোনো একটা সিঙ্গেল পাওয়ার তারা কিন্তু পুরো এই মধ্যপ্রাচ্যটাকে কন্ট্রোল করছে না, এবং এর ফলে যে নতুন মানচিত্রে একটা বদল আসতে চলেছে, এবং এইভাবে ইতিহাস এখন এক চরম অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। মধ্যপ্রাচ্যের এই পালাবদল কোনো একটা ভৌগোলিক ঘটনা নয়, এটা কিন্তু বিশ্ব ব্যবস্থার পরিবর্তনেরও ইঙ্গিত। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি সেটা জানাবেন আমাদের কমেন্ট সেকশনে, এবং এই ধরনের আরও অনেক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর আপনাদের কোনো টপিক জানতে ইচ্ছে হলে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজকের জন্য এইটুকুই। নমস্কার।